শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ের সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ, বিপুল সম্পদের তথ্য এবং দেশ ছাড়ার পর অবশেষে আন্তর্জাতিক সহযোগিতায় গ্রেফতার করা হলো তাকে। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং দেশ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে নানামুখী আলোচনা চলছিল। কিভাবে ধরা পড়লেন বেনজির, আর কি অভিযোগ তার বিরুদ্ধে? দীর্ঘদিন ধরেই ছিলেন আড়ালে। দেশ ছাড়ার পর তার অবস্থান নিয়ে ছিল নানান জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদে ৩০০ বিধিতে দাঁড়িয়ে বেনজির আহমেদের গ্রেফতারের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। বেনজিরের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ছিল রেড নোটিশ। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং আর্থিক অনিয়ম। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের আগেই বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই পরিবার সহ দেশ ছাড়েন তিনি। এরপর থেকে একে একে সামনে আসতে থাকে বিস্ময়কর সব তথ্য। দুদকের অনুসন্ধানে উঠে আসে বেনজির, তার স্ত্রী, ৩ মেয়ে ও স্বজনদের নামে প্রায় ৩৪৫ বিঘা জমির তথ্য। গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, নারায়ণগঞ্জ সহ দেশের নানান এলাকায় ছড়িয়ে থাকা এই সম্পদের বড় অংশই তার স্ত্রীর নামে। শুধু জমি নয়, গুলশানের একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, ঢাকায় আরও ফ্ল্যাট, ১৯টি কোম্পানির শেয়ার, ৩৩টি ব্যাংক হিসাব এবং এসবের বড় অংশ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। সবচেয়ে আলোচিত অভিযোগ, গোপালগঞ্জ ও মাদারীপুরে সংখ্যালঘু পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জমি কেনা। স্থানীয়দের অভিযোগ, বেনজিরের হয়ে পুলিশ কর্মকর্তারা জমি কিনতে চাপ দিতেন। অনেকে দাবি করেছেন জমি বিক্রি না করলে উচ্ছেদ কিংবা ক্ষতির হুমকি দেয়া হতো। বান্দরবানের পাহাড়ও রক্ষা পায়নি বেনজিরের প্রভাবের হাত থেকে। স্ত্রী কন্যার নামে ২৫ একর জমি বান্দরবানে করেছেন বাগানবাড়ি, পুকুর, গবাদি পশুর খামার। আরেক অভিযোগ, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত রিসোর্ট নির্মাণ ও দেখভালে পুলিশ ও র্যাব সদস্যদের ব্যবহার। এমনকি রিসোর্টের কৃষি কাজ তদারকিতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। সেই তালিকাতেও ছিল বেনজির আহমেদের নাম। পরে দুর্নীতির অভিযোগ সামনে আসলে তার বিরুদ্ধে অনুসন্ধান আরও জোরদার হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানিয়েছেন, দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করছে সরকার। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে কিভাবে দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে আলোচনা চলছে। বিদেশে পালিয়ে থাকা কোনো আসামিকে দেশে ফেরাতে একটি দীর্ঘ, জটিল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে ইন্টারপোল, আদালত এবং দুই দেশের সরকারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো প্রক্রিয়াটি জানব সহকর্মী মীর মুশফিক হাসানের কাছ থেকে। বিদেশে পালিয়ে থাকা কোনো আসামিকে ফেরাতে হলে প্রথম ধাপ শুরু হয় বাংলাদেশ থেকেই। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর জানানো হয় ইন্টারপোলকে। যাচাই বাছাই শেষে জারি করা হয় রেড নোটিশ। ১৯০টিরও বেশি সদস্য দেশকে আসামির বিষয়ে সতর্ক করে তাকে খুঁজে বের করার অনুরোধ জানায় সংস্থাটি।
বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির পর দুবাই পুলিশ তার অবস্থান শনাক্তের পর আটক করে। বিষয়টি জানানো হয় বাংলাদেশ পুলিশকেও। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা ইন্টারপোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। আসামিকে ফেরত আনার জটিল প্রক্রিয়ার প্রথম ধাপ কূটনৈতিক আবেদন। নিয়ম অনুযায়ী বেনজিরকে ফেরত পেতে বাংলাদেশ সরকারকে আটকের 30 থেকে 60 দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। দুদকের 6টি মামলা ছিল তার বিরুদ্ধে। 6টা মামলায় ইতিমধ্যে একটা চার্জশিট দেওয়া হয়েছে এবং সেই মামলায় ট্রায়াল চলছে। বাকি মামলাগুলো তদন্তাধীন রয়েছে। আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ তদন্ত করছেন। স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আদালতের নথি, চার্জশিট এবং আইনি দলিল প্রস্তুত করবে। এরপর তা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাঠাতে হবে ইউএই সরকারের কাছে। এক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি এই প্রক্রিয়ার আইনি ভিত্তি হিসেবে কাজ করে। এরপর ফাইলগুলো পাঠানো হয় সংযুক্ত আরব আমিরাতের আদালতে। যাচাই করা হয় অভিযোগের রাজনৈতিক সংশ্লিষ্টতা, আসামির বিরুদ্ধে যে অভিযোগ তা ইউএইতেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা এবং আসামির মানবাধিকার। এসব পর্যালোচনা করে আসামিকে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয় ইউএই। যদি আদালত প্রত্যর্পণ মঞ্জুর করে তবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল আরব আমিরাতে গিয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেবে। এরপর বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। সম্প্রতি নরসিংদীর একটি হত্যা মামলার প্রধান আসামিকে একই প্রক্রিয়ায় ইন্টারপোলের রেড নোটিশ এবং দুবাই পুলিশের সহযোগিতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। নরসিংদী শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে ইন্টারপোলের সহায়তায় গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমরা, কথা বলবো সহকর্মী আব্দুল্লাহ তুহিনের সাথে। স্বাগত জানাচ্ছি সব খবরের স্টুডিওতে। তুহিন, আমরা এই যে আইনি প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল সে সম্পর্কে একটি মীর মুশফিক হাসানের প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে তো আমরা আইনি প্রক্রিয়া সম্পর্কে জানলাম। একটু জানাবেন বেনজির আহমেদকে দেশে ফেরাতে যে সকল প্রক্রিয়া অনুসরণ করতে হয় তার মধ্যে আসলে যদি খুব দ্রুততম সময়ের মধ্যে ফেরানো সম্ভব হয়, অর্থাৎ ইউএইর আদালত থেকেও যদি সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করার পর দেশে ফেরানো সম্ভব হয়, তাতে সর্বোচ্চ কতদিন লাগতে পারে? আসলে দিনক্ষণ ঠিক করে বলার কোনো সুনির্দিষ্ট কোনো বিধান বা কোনো রেওয়াজ নেই, এটা কেউ বলতে পারবেন না। তবে সবচেয়ে আশান্বিত বা আশার ব্যাপার হলো সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সংসদে যে ঐতিহাসিক ঘটনা বলেছেন এটিকে, তাতে মনে হচ্ছে যে সরকার খুবই আন্তরিক এই বিষয়টাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে। আর আমরা যে রিপোর্ট দুটো দেখছিলাম, যে এই রিপোর্টগুলোর যে পদ্ধতি বলা হয়েছে আসলে সে ধরনের পদ্ধতি, কারণ এটা আমাদের দেশে সম্প্রতি যে শিশু ধর্ষণ ঘটনায় যে বিচার প্রক্রিয়া দ্রুত হয়েছে, এটা অনেকটা সরকারের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, অনেক কিছু হয়। কিন্তু এখানে দুবাইয়ের ক্ষেত্রে এই ধরনের আইনগত দিক যতটুকু আছে ততটুকু যাচাই বাছাই না করে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে না। দুবাইয়ের আদালতে তাকে ইন্টারপোলের মাধ্যমে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই অ্যারেস্টের মানে উপযুক্ততা প্রমাণ করতে হবে সমস্ত কাগজপত্র। সে দেশের আদালত অনুমতি দিলেই কেবল দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের সম্মতি লাগবে, তাদের অগ্রগতি লাগবে। সব কিছু ক্লিয়ারেন্স হলে তখন বাংলাদেশের যে পুলিশ সদর দপ্তরে একটি আলাদা একটা বিশেষ ইউনিট আছে, সেই ইউনিট থেকে একটি প্রতিনিধি দল যাবে। সেই প্রতিনিধি দল গেলে তাদের কাছে দুবাই পুলিশ ইন্টারপোলের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমেই তাদেরকে হস্তান্তর করবে। সেই প্রক্রিয়াটি আসলে কতদিন লাগবে এটা সুনির্দিষ্ট করে বলাটা খুব কঠিন। তবে সরকারের যে গুরুত্বের বিষয়, যে বেনজির আহমেদের যে অপরাধ, সে অপরাধের গুরুত্ব আপনি রিপোর্টে দেখছিলেন। আরেকটি বড় অপরাধ যেটা উনি করেছেন, উনি ক্ষমতার অপপ্রয়োগ করেছেন। উনি তার অধীনস্থদের বলতেন দুর্নীতিমুক্ত থাকতে, অপরাধ থেকে দূরে থাকতে, কিন্তু সেটাই তিনি করেছেন এবং সেটা তিনি করার জন্য অধীনস্থ কর্মকর্তাদের বাধ্য করেছেন। বিশেষ করে আপনার মনে থাকার কথা, উনি যখন বিমানবন্দর দিয়ে অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে তিনি যখন বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, বলা হয়, বা দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন, পালানোর কথা বলবো না কারণ মানে নিয়ম মাফিকে তিনি গিয়েছেন। তিনি যাওয়ার সময় এয়ারপোর্টে তার ব্যাগটি পর্যন্ত তল্লাশি করতে দেননি, বা তার ব্যাগটি তল্লাশি করার মতো সাহসও কেউ দেখায়নি। যদিও এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তখন যে কর্মকর্তারা সেটা তদারকি করতেন, যারা এই নিরাপত্তার বিষয়গুলো দেখতেন, তাদেরও কিন্তু জবাবদিহিতার আওতায় আনা হয়নি, কারণ কোনো না কোনোভাবে সবাই তার একটি চেইনে সংশ্লিষ্টতা ছিল। এই ধরনের অপরাধ করা, প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করা,
খুব গুরুত্ব দিয়ে সরকার যে এটা থেকে গুরুত্ব দিচ্ছে, তাতে মনে করা হয় যে তাকে খুব দ্রুতই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। মনে হচ্ছে সেটি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজ জানালেন সংসদে যে 12 জুন গ্রেফতার করা হয়েছে বেনজির আহমেদকে। আমরা তো আসলে এই খবর জানার আগেই সকাল থেকেই তো আপনারা আভাস পাচ্ছিলেন, যেহেতু আপনি দীর্ঘদিন ক্রাইম বিট করছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আপনার কথাও হয়েছিল। কি জানিয়েছিলেন তিনি বেনজির আহমেদকে গ্রেফতারের প্রসঙ্গে? না, আসলে পুলিশ সদর দপ্তরকে ইন্টারপোল যখন চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সেখানে কিন্তু কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কেন গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোনো ব্যাখ্যা তারা দেয়নি। তার বিরুদ্ধে যে ইন্টারপোলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, রেড নোটিশ জারি ছিল, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যার নামে রেড নোটিশ জারি হয় তার সম্পর্কে, তার অপরাধ সম্পর্কে আগেই বিস্তারিত জানানো হয়েছিল। সেটার ভিত্তিতেই ইন্টারপোল যখন নিশ্চিত হয়েছে যে হ্যাঁ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার উপযুক্ত যুক্তি আছে, সেটা প্রমাণ পাওয়ার পরে কিন্তু তারা তাকে রেড নোটিশ দিয়েছিল। স্বাভাবিক প্রক্রিয়া, তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, এখন সেই নিয়ম অনুযায়ী হবে। বাংলাদেশ পুলিশের কাছে তারা কোন কৌশলে তাকে কোথায় কিভাবে অ্যারেস্ট করেছে এই ধরনের কিন্তু কোনো নিয়ম তারা আনুষ্ঠানিকভাবে জানানো হয় না। তাদের দায়িত্ব তারা পালন করেছে, অফিসিয়ালি তাদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আর বাকি যে অপরাধ বা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা পুলিশের ইন্টারনাল বিষয়, সেগুলো হয়তো আমাদের সামনে ওইভাবে প্রকাশ করাও হবে না। তাকে হয়তো শীঘ্রই যে প্রক্রিয়াগুলোর কথা বললাম সেগুলো সম্পূর্ণ হলে পুলিশের যে ইউনিটে তাদের দায়িত্ব এটা, যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে কিভাবে দ্রুত আনা যায়, সেই প্রক্রিয়া সরকার যতটুকু তাদেরকে কার্যক্রম করতে দিবে বা বিধি বহির্ভূত বিধি নিয়ম অনুযায়ী মেনে তাকে সেভাবেই তারা প্রক্রিয়া করে দেশে আনার ব্যবস্থা করবেন। বিস্তারিত আলোচনা শুনছিলাম আপনার। ধন্যবাদ আব্দুল তুহিন। হতাশার ড্র দিয়ে আরম্ভ হলো ব্রাজিলের মিশন হেক্সা। শুরুতে গোল হজম করলেও ভিনিসিয়াস জুনিয়রের গোলে শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের। হেক্সা মিশনে মরক্কো বধে কোচ কার্লো আনচেলত্তি নামালেন 29 বছর 235 দিন গড় বয়সের একাদশ। দানিলো, কুনহা, সান্দ্রোদের বাইরে রেখে দল সাজানোর পরিণাম অবশ্য শুরু থেকেই টের পেতে থাকে সেলেসাওরা। এলোমেলো ব্রাজিল মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে রীতিমতো অসহায়। যে সুযোগে 21 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন মরক্কোর ইসমাইল সাইবারি। ব্রাহিম ডিয়াজের ডিফেন্স চেরা নিখুঁত পাস, গোলরক্ষক অ্যালিসন বেকারের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে জালে জড়ান সাইবারি। গোল হজম করে অবশ্য জেগে ওঠে কার্লো আনচেলত্তির ব্রাজিল। 32 মিনিটে দলটি ত্রাতা হয়ে আসেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গিমারেজের পাস থেকে দারুণ ড্রিবলিংয়ে কোনাকুনি শটে সমতা ফেরান রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। ব্রাজিলের জার্সি গায়ে নিজের 50তম ম্যাচে 7ম গোলে দেখা পেলেন ভিনিসিয়াস। প্রথমার্ধের শেষ দিকে লুকাস পাকেতার একটি চমৎকার সিজার কিক মরক্কোর গোলরক্ষক বনো রুখে দিলে লিড নেওয়া হয়নি ব্রাজিলের। বিরতির পর বেশ কয়েকটি পরিবর্তন এনে ম্যাচের গতি বাড়ানোর চেষ্টা করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাজিমিরো, রজার ইভানেজের পরিবর্তে দানিলো ও ফ্যাভিনিওকে মাঠে নামানো হয়। আক্রমণ ভাগে ইগর থিয়াগো ও পাকেতার জায়গায় লুইস হেনরিক ও মাথিয়াস কুনহা মাঠে নামলেও মরক্কোর রক্ষণদুর্গ ভাঙা সম্ভব হয়নি। বিপরীতে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে তাতে সফল হয় মরক্কো। শেষ পর্যন্ত 1-1 সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। ব্রাজিলিয়ানরা তারা তাদের উচ্ছ্বাসটা দেখানোর চেষ্টা করলেও রেজাল্ট কিন্তু তাদেরকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। তবে দিন শেষে 1-1 এই সমতা এই ম্যাচের জন্য সবচেয়ে পারফেক্ট রেজাল্ট। তবে কোচ কার্লো আনচেলত্তির জন্য দুশ্চিন্তা কিন্তু রয়ে গেল, বিশেষ করে রক্ষণ এবং আক্রমণ ভাগে নতুন করে ভাবতে হবে। মুজরাবিদ তারেক, যমুনা স্পোর্টস, মেটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। পয়েন্ট হারানোর চেয়েও দলের পারফরম্যান্স বেশি হতাশ করেছে ম্যাচ দেখতে যাওয়া ব্রাজিলিয়ান সমর্থকদের। মরক্কোর বিপক্ষে ড্র দুশ্চিন্তা যোগ করলেও হেক্সার স্বপ্ন ছাড়ছেন না তারা। বিপরীতে প্রত্যাশিত শুরু পেয়ে উচ্ছ্বসিত মরক্কো সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে মুজরাবিদ তারেকের আরেকটি প্রতিবেদন। কার্লো আনচেলত্তির অধীনে 24 বছরের শিরোপা খরা কাটানোর মিশন, কিন্তু হেক্সা মিশনে শুরুতেই হোঁচট। পয়েন্ট হারানোর চেয়ে দলের পারফরমেন্স নিয়ে যেন বেশি দুশ্চিন্তা খেলা দেখতে আসা ব্রাজিলিয়ান সমর্থকদের। ব্রাজিল আসলে ব্রাজিলের পাসিং ভালো ছিল না, ব্রাজিলের ওভারঅল কেমিস্ট্রি এত ভালো ছিল না। ওই একটা গোলটা ছাড়া ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ উইথ হাইতি উইল গেট ব্যাক। খুব আশা ছিল নেইমারকে দেখবো, নেইমার তো আজকে মাঠে নামেনি। নেইমার তো ইনজুর্ড, আমি ওরা আশা করি না যে আজকে খেলবে,
but hopefully next match. বিপরীতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার আনন্দ মরক্কো সমর্থকদের। কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই যেন শুরু অ্যাটলাস লায়ন্সদের। We're gonna make it to the final. It was such a hard game, but thank God we didn't lose because we never lose. Very good game. We like Dhaka a lot. Yes. We like Dhaka. Bangladesh, great country. And Buaji deserves. Let's go Morocco. We're gonna win it. We're gonna take it home, baby. তবে হেক্সামিশনে এখনই হাল ছাড়তে নারাজ ব্রাজিলিয়ান সমর্থকরা। সামনের ম্যাচগুলোতে নেইমারের ফেরা পাল্টে দেবে দৃশ্যপট, তেমনটাই প্রত্যাশা তাদের। Our sixth trophy. মুজ্জামিল তারেক, যমুনা স্পোর্টস, মেটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় রাত 11টায় 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাস্তবিক অর্থে এই ম্যাচে কুরাসাওয়ের জয় পাওয়া কঠিন। এই বিশ্বকাপের অংশ নেওয়া দলগুলোর মধ্যে কুরাসাওয়ের র্যাঙ্কিং তৃতীয় সর্বনিম্ন, আর উত্তর আমেরিকার এই দেশটি ধারে ভারে জার্মানির চেয়ে অনেকাংশেই পিছিয়ে। এই ম্যাচে 4-3-3 ফরমেশনে খেলতে পারে কুরাসাও, জার্মানিকে 4-2-3-1 ফরমেশনে খেলাতে পারেন নাগলসম্যান। তবে জার্মান কোচের চিন্তার জায়গা 40 বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নোয়ার। 2014 বিশ্বকাপ জয়ী এই তারকা গোলকিপার পেশির চোটে ভুগছেন। রোববার দিবাগত রাত 2টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জাপান। এফ গ্রুপের এই ম্যাচে ভেন্যু ডালাস, আর সোমবার সকালে মুখোমুখি হবে এই গ্রুপের বাকি দুই দল সুইডেন, তিউনিসিয়া। সবশেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল নেদারল্যান্ডস, সেবার আর্জেন্টিনার কাছে হেরে বাদ পড়ে ডাচরা। এবার অধরা শিরোপা স্পর্শের লক্ষ্যে প্রথম ম্যাচ খুলনা শহরের একটি মসজিদে ঢুকে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা, এতে 2 জন আহত হয়েছেন। ফজর নামাজ শেষে এই ঘটনা। গুরুতর আহত মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম সহ 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এই গুলিবর্ষণের ঘটনা ঘটতে পারে। খুলনায় হামলা হত্যা এখন নিত্যদিনের ঘটনা। এবার রক্ত ঝরল মসজিদেও। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, শহরের দৌলতপুরে ওজোপাঠিকর বিদ্যুৎ জামে মসজিদে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো কোরআন পড়ছিলেন ব্যবসায়ী ও মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম। পাশেই ছিলেন স্থানীয় আলম শেখ। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি মসজিদে ঢুকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ 2 জনকে প্রথমে নেওয়া হয় খুলনা মেডিকেলে, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় ঢাকায়। উনি ফজরের নামাজ পড়ে উনি কোরআন শরীফ পড়তেছিল, ওই অবস্থায় আর কি তারা গুলি করেছে। আমি বাসায় ছিলাম, আমার ওই ছোটো ভাইটাকে বলেছে এরকম কোন ভাইরে গুলি করেছে, আমি তখন বেরোয় আইছি। আসে দিয়ে মসজিদের এই অবস্থা। প্রথমে 2বার ফোন দিয়েছে, কাটে গেছে। তৃতীয়বার আমি ফোন দিয়েছি, ওনার ফোনটা ঢুকলে আমি কই কেছে ভাই, বলছে যে এরকম আমারে গুলি করেছে, তুই মসজিদে আয় তাড়াতাড়ি। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মসজিদের মতো পবিত্র স্থানে গুলি ছোড়ার ঘটনায় হতবাক এলাকাবাসী। এটা সবার জন্য একটা উদ্বেগজনক যে মসজিদে নামাজ পড়া, এই কোরআন শরীফ পড়া অবস্থায় একটা আতঙ্কিত। নিরাপদ জায়গা হলো মসজিদ, বাসা বাড়ি। এখন তো কোনো নিরাপদ স্থান নেই মানুষের, বললেন যেখানে সেখানে মানুষ মারা যায়। পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নামাজ শুরুর আগ থেকেই মসজিদের আশেপাশে বাইকে করে ঘোরাফেরা করছিল দুর্বৃত্তরা। নামাজ শেষে বের হতে দেরি হওয়ায় মসজিদের ভেতরে ঢুকেই চালায় গুলি। লোকমান হাকিম ওজোপাঠিকর একজন ঠিকাদার, পাশাপাশি জ্বালানি তেল ব্যবসায়ী। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একটি তেলের ব্যবসা সংক্রান্ত একটা বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে এবং সম্ভাব্য অপরাধীকে আমরা শনাক্ত করে ফেলেছি। আমরা এখন তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না, অচিরে আমরা আমাদের আভিযানিক দল বাইরে আছি গ্রেপ্তার করার জন্য। এর আগে শুক্রবার খুলনার লবণচড়া এলাকায় বিএনপির এক কর্মীকে দিনে দুপুরে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে, গুরুতর আহত আরেক শিশু সন্তান। গতরাতে উপজেলার চেনামতি বড়ুয়া পাড়ায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী অ্যানি বড়ুয়া, 16 বছর বয়সী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। স্বজনরা জানায়, সুজন চট্টগ্রাম নগরে একটি আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডে চাকরি করতেন। গতরাতে তিনি বাড়িতে ছিলেন না এবং গতরাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে যান। 5 বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়াকে কোলে নিয়ে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন অ্যানি বড়ুয়া।
ঘরের ভেতরে পড়েছিল প্রিয়ন্তীর মরদেহ। আহত মা ও ছেলেকে হাসপাতালে নেওয়া হয়, তখন পরে চিকিৎসক অ্যানি বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়ার সাথে টাকা পয়সা নিয়ে বিরোধ চলছে সুজনের, এরই জেরে হত্যাকাণ্ড হতে পারে। মৃত্যুর আগে অ্যানি তেজপ্রিয়র নাম বলেছেন বলেও দাবি করেছেন স্বজনরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব পণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত হন। এ সময় সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন ও কলা গাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন টাইলস বোর্ড তৈরির উদ্ভাবন তুলে ধরেন। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এসব পণ্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনের কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়ে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতেও তাকে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, জিয়াউর রহমান বিএনপিকে উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিএনপি স্বাধীন গণমাধ্যমের প্রধান পৃষ্ঠপোষক। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব, যেখানে গণমাধ্যমের জন্য জিয়াউর রহমানের অনবদ্য অবদানের কথা তুলে ধরেন সাংবাদিকরা। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগ তাকে নিয়ে নানা অপপ্রচার করলেও জিয়া তার স্বমহিমায় ইতিহাসের পাতায় উজ্জ্বল। বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল। এটা কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয় বা কোনো গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক দল নয়। আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করতেন। এ সময় বিগত স্বৈরাচারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেন বিএনপি মহাসচিব। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যমকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমানের প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। গণমাধ্যম ৪র্থ সংশোধনীর মধ্য দিয়ে এবং ১৯৭৫-এর ১৬ই জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। এ সময় গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তথ্যমন্ত্রী। কারো নির্দেশ এবং প্ররোচনা ছাড়াই। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তার স্ত্রীর জেল আপিল শুনানি গ্রহণ করলেন হাইকোর্ট। অপরাধ স্বীকার করলেও তা অনিচ্ছাকৃত ভুল দাবি করে সোহেল রানা। এদিকে ঘটনার সাথে অন্যায়ভাবে তাকে জড়ানো হয়েছে এই দাবি করে খালাস চেয়েছেন স্বপ্না খাতুন। রামিসা ও আসিয়া হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গত ৭ জুন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। আইন অনুযায়ী ৭ দিনের মধ্যেই ২ আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেন। পরে রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করেন। জেল আপিলে আসামি সোহেল রানার দাবি, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, অনিচ্ছাকৃতভাবে রামিসার সাথে ঘটিয়েছেন এই অপরাধ। আর স্বপ্না দাবি করেন রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িতই ছিলেন না। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের জেল আপিল মঞ্জুরের আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। এদিকে রামিসা ও মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে হাইকোর্টের বিশেষ বেঞ্চে আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল। আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলোর শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে
রোববার হাইকোর্টের বিশেষ বেঞ্চে আসিয়া হত্যাসহ ২০ মামলায় ৪৮ জন আসামির ডেথ রেফারেন্স শুনানির জন্য কার্যতালিকায় আসে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির সাজার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। পূর্ণাঙ্গ রায়ে সাক্ষ্য প্রমাণের মূল্যায়ন এবং বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গতা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানান, জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম ধাপ ছিল আবু সাইদের হত্যাকাণ্ড। আর এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ, ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হয়েছে এবং রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলেও আশা করেন ট্রাইব্যুনাল। এর আগে গত ৯ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। রায় ২ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন, ৫ জনকে ১০ বছর, ৮ জনকে 5 বছর, ১১ জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে একজনের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে গণ্য করা হয়। রামপুরে আলোচিত সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাল্লা পলাশ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইমাম হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির তেজগাঁ জোনের ডিসি ইবনে মিজান বলেছেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইমাম জানিয়েছে গুলি করার পর শুটারদের সেফ এক্সিট দিতে কাজ করেছে সে। এই গ্রুপে আরও কয়েকজন ছিল এবং তারই দেয়া তথ্য মতে জব্দ করা হয়েছে সন্ত্রাসীদের বহনকারী মোটরসাইকেলটিও। পুলিশ জানায়, এই ঘটনায় যাদের নাম উঠে এসেছে তাদের ধরতে চেষ্টা চলছে। গুলি করার সময় একটি লাল গাড়িকে মোটরসাইকেলের আশপাশে সন্দেহজনকভাবে থাকতে দেখা গেছে। এর সাথে ওই গাড়িটির সংশ্লিষ্টতা রয়েছে বলে গ্রেফতারকৃত ইমাম জানিয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে পলাশ গুরুতর আহত হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের ডিএমপির আইআইডির সহযোগিতায় এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ইমাম হোসেন নামে একজনকে আমরা হেফাজতে নিয়েছি। উনি বাইকার হিসেবে শুটারদের নিয়ে আসছেন এবং শুটারদের সেফ এক্সিট দিয়েছেন। আদ্দিন হাসপাতালের সব রোগীকে এখনও সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তবে ভর্তি থাকা অধিকাংশ রোগী হাসপাতাল ছেড়ে গেছেন। আবার এরই মাঝে অনেকে চিকিৎসা নিতেও আসছেন। রোগীর স্বজন ও সেবা প্রার্থীরা বলছেন, 6 নবজাতক মৃত্যুর ঘটনায় দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, তবে হাসপাতাল বন্ধের বিরোধিতা করেন তারা। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় গত 11 জুন বন্ধ করে দেয়া হয় রাজধানীর আদ্দিন হাসপাতাল। রোগীদেরকে অন্যত্র সরিয়ে নেয়ার নোটিশও দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকা সব রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। শনিবার পর্যন্ত 234 জন রোগী জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগে ভর্তি ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সকালে সরেজমিনে দেখা যায় এখন আর কোনো রোগী ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ। আর আগের প্রায় 700 রোগীর অধিকাংশই চলে গেছে। তবে এর মাঝেও সেবা নিতে আসছেন অনেকে। আমি বাচ্চা ভর্তি করে রাখছি, এখন কোনো ডাক্তার চিকিৎসা করতে আসতেছে না। আমার ওয়াইফের চিকিৎসা করাইতে পারছি, কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে, যার কারণে আমার বাচ্চার ট্রিটমেন্ট এখানে ওরা দিতে পারেনি। এখন এই রিপোর্ট আমি কোথায় নিয়ে দেখাবো? আরেক ডাক্তারের কাছে গেলে আবার যদি সে কোলোনোস্কোপি দেয়, আমি তো মানুষ। রোগীর স্বজন ও সেবা প্রার্থীরা বলছেন, নবজাতক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি প্রয়োজন। তবে হাসপাতাল বন্ধের বিরোধিতা করেন তারা। এই আদ্দিন কেন সারা বাংলাদেশের কোনো হসপিটালে যাবে না যে সেই হসপিটাল যে একটা শিশু মারা যাক। আজকে অনুমতি দেয় না আমার ডাক্তারে এই রিপোর্টটা দেখার জন্য। আমি ডাক্তার দেখাতে পারলাম না, আমার রোগী চিকিৎসা হইতেও পারলো না। সরকার সিদ্ধান্ত নিচ্ছে ভুল সিদ্ধান্ত, কিন্তু এখানে সবকিছু ঠিকঠাক আছে, ভালো হয় চিকিৎসা। নিম্নআয়ের মানুষের ভিতরে আদ্দিন হসপিটালটা বিবেচনা করে আসলে সরকার কিছু করার দরকার। এদিকে প্যাথোলজির লাইসেন্স বাতিলের ভিত্তিতে পুরো হাসপাতাল বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন তারা। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় রমনা থানায় করা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, তদন্ত চলছে গুরুত্বের সাথে, যাচাই বাছাই করা হচ্ছে তথ্য উপাত্ত। আদ্দিনের তদন্তটা কোন পর্যায়ে আছে? রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গে মৃত্যু থামছে না। গত 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনায় আরও 4 শিশু মারা গেছে। প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত সিলেটে মারা গেছে 69 জন। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 63 জন। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হচ্ছে 25 জন। হামে আক্রান্তদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনার বিভিন্ন হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট দেখা দিয়েছে বেশ কিছু জায়গায়। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের।
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান শিক্ষা জরুরি, তা না হলে বৈশ্বিকভাবে টিকে থাকা কঠিন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সকালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, বর্তমান বিশ্বে সে দেশ ও জাতি এগিয়ে যাবে যাদের উদ্ভাবনী ক্ষমতা বেশি, তাই প্রযুক্তি খাতে বিনিয়োগ অনেক গুরুত্বপূর্ণ। বলেন, বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, রূপপুরে পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হয়েছে, এখানে অনেক বিজ্ঞানী দরকার। নতুন সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যার ভিত্তি হবে জ্ঞান ও উন্নয়ন। বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমাদের লক্ষ্য একটি উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে অর্জনে প্রয়োজন দক্ষ মানব সম্পদ, গবেষণা সক্ষম প্রতিষ্ঠান ও উদ্ভাবনী চিন্তাশক্তি সম্পন্ন তরুণ প্রজন্ম। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে যথোপযুক্ত বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে। গণমাধ্যম খাতে সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেছেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নিত্য নতুন গণমাধ্যম গড়ে ওঠার ফলে তথ্য সম্প্রচার খাতে স্বচ্ছতা ও নীতিমালার সংস্কারের প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই খাতের সংস্কার নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি জানিয়েছেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যম ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে। এগুলো গণতন্ত্র ও সাংবাদিকতার মানের জন্য উদ্বেগজনক। তিনি আরও বলেন, দলীয় স্বার্থে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। শুধু জুলাই সনদ নয়, সরকারের উচিত গণভোটের রায় বাস্তবায়ন করা। সোশ্যাল মিডিয়ায় নীতি বহির্ভূত কন্টেন্ট বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেছেন, মূলধারার গণমাধ্যমের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও নীতিমালা থাকা জরুরি। সেমিনারে অন্য বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে গণমাধ্যমকে সীমিত করা হচ্ছে। দলীয় লোক নিয়োগের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। শুধুমাত্র দেশের স্বার্থ, আমার স্বাধীনতার সর্বত অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশের মিডিয়া আছে বলে আমার মনে হয়। প্রত্যেকের পেছনে একটা পলিটিক্যাল ইন্টেনশন আছে, না একটা বিজনেস কর্পোরেট কালো অবৈধ পুঁজি রক্ষার জন্য তারা মিডিয়া চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া, সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী সেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। সভায় সড়ক পরিবহন, সেতু ও রেলপথ, নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মইনুল হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জিপিএ 5-এর পেছনে আর ছুটবে না শিক্ষা মন্ত্রণালয়। পুরনো দিনের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর বিএএফ শাহীন কলেজে জেলা পর্যায়ে বিজ্ঞান চিন্তা উদ্ভাবন প্রদর্শনীর আয়োজনে তিনি কথা জানিয়েছেন। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান প্রান্তিক শিক্ষাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে এডুকেশন এক্সেলেন্স সাপোর্ট স্কিম ও এসিডি প্রকল্পের আওতায় বিএএফ শাহীন কলেজে বিজ্ঞান উদ্ভাবন প্রদর্শনী। ঢাকা জেলা প্রশাসনের এই আয়োজনে আজ ছিল শেষ দিন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সৃজনশীল দেশ গঠনে কাজ করছে সরকার। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যেখানে পাঠ্যক্রমটাকে আরো আধুনিক করে তুলব। কারণ বাংলাদেশের যদি আমরা বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, একটা বিপুল পরিমাণ তরুণ প্রজন্ম রয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র বিনির্মাণ হবে। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে আর পেছনে ফিরে যেতে চায় না। বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। আমরা আর চাই না সেই পুরনো দিনের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিতে। আমরা শিক্ষা মন্ত্রণালয় আগামী দিনে এই জিপিএ প্লাস পাওয়া সেই সোরান হরিণের পিছনে আর চলব না। আমরা সৃজনশীল লেখাপড়া আনব, আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব, আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো এখনো উপযুক্ত নয়। দেশ এগিয়ে নিতে প্রান্তিক শিক্ষার মানোন্নয়ন জরুরি। বিগত বছরগুলিতে অবহেলায় অবকাঠামোর বেহাল অবস্থা অনেক স্কুলে, বহু স্কুলের এই বিধ্বস্ত অবস্থা, কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা নেয়া থামায়নি।
ধনী দরিদ্র নির্বিশেষে শিক্ষার অধিকার রাখে। শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বার প্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে ইনশাআল্লাহ। স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিংয়ে যোগ দেয় ঢাকা জেলার ৩৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান। বিজয়ী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে রাজুক উত্তরা মডেল কলেজ ও হোলি ক্রস কলেজ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিচার বিভাগের সদিচ্ছা না থাকায় শিক্ষা খাতে নানা জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেছেন, মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩,০০০ মামলা চলমান, দ্রুত নিষ্পত্তি না করায় শিক্ষক নিয়োগেও জটিলতা তৈরি হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে দেশের শিক্ষা খাত নিয়ে ইউনিসেফের এক কর্মশালায় মন্ত্রী এ কথা জানান। ইউনিসেফের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে এখনও ঝরে পড়া শিক্ষার্থীর হার অন্যদের তুলনায় বেশি। মন্ত্রী বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করতে স্কুল ফিডিং কার্যক্রম আরও বাড়ানো হবে। এছাড়া ইউনিফর্ম, জুতো, স্কুল ব্যাগ দিয়ে ওয়ান টিচার, ওয়ান ট্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আনন্দমুখর করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষাক্রম, মানসম্মত শিক্ষক অবকাঠামো আর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কাজ চলছে। আগামী ৫ বছরের মধ্যেই বাংলাদেশ এর সুফল পাবে। আইনগত নানান জটিলতার কারণে অনেক পদক্ষেপ নেওয়া যায় না, সেজন্য শিক্ষক নিয়োগ বাধাগ্রস্ত হয়ে আছে। হতাশার বিষয়ে শিক্ষা খাতে ৮৩,০০০-এর বেশি মামলা রয়েছে, যেগুলো বিচারাধীন। সরকারের ভালো কাজকে সমর্থন করা হবে, তবে জনবিরোধী কাজ করলে অতীতের মতোই আপোষহীন অবস্থান নেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক একথা বলেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেছেন, বাজেটে শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ নেই, অথচ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর ব্যবস্থা হচ্ছে। বাজেটের বড় অংশ ব্যাংক ও বৈদেশিক ঋণ থেকে নেয়ার কথা বলা থাকায় দেশের মানুষকে এর চাপ বহন করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন সাইফুল হক। রাজস্ব আদায় না করা গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রতি ৩ মাস অন্তর বাজেট বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা এবং তার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাব গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের, যাতে করে বাজেট বাস্তবায়নে কাজের মান ও পরিমাণ যথোপযুক্ত হয় এবং জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়। সকালে হাতিরপুলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পর্যালোচনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বক্তারা বলেন, সরকারের এই বাজেট মূলত বড় ধরনের কাঠামোগত সংস্কার, বেসরকারি খাতের নিয়ন্ত্রণ শিথিলকরণ, সামাজিক খাতে ব্যাপক ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। তবে বাজেটের বিশাল আকার এবং ব্যাংক ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। জাতীয় কবি কাজী নজরুল বর্ষ পালন উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৭৪টি উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেছেন, নজরুল বিদ্রোহের কবি, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির অনুপ্রেরণা ছিল সবসময়। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে নজরুল উপেক্ষিত ছিল। সারা দেশে নজরুল চর্চা ছড়িয়ে দিতে চায় বর্তমান সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২৫ মে নজরুল বর্ষের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেপালে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে ম্যাঙ্গো ডিপ্লোমেসির অংশ হিসেবে বিশিষ্টজনদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়েছে বাংলাদেশের সেরা ও সুস্বাদু আম। সিজনস বেস্ট কমপ্লিমেন্টস কর্মসূচির আওতায় ১৭৫০ কেজির বেশি জিআই সনদপ্রাপ্ত খিরসাপাত আম নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি সহ ৩৬০ জনের বেশি ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে সংগ্রহ করা এসব আম বিশেষ ব্যবস্থা নেপালে পাঠানো হয়। দূতাবাস বলছে, এই উদ্যোগ বাংলাদেশ নেপাল বন্ধুত্ব, কূটনৈতিক সৌহার্দ্য আরও জোরদারে ভূমিকা রাখবে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে ফ্রেশার্স ডে 2026 অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। এবছর মোট ৯৫৫ জন শিক্ষার্থী MIST-তে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১৩৩ জন সামরিক বাহিনীর সদস্য। আর এই অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশন, সম্মান প্রদানের মাধ্যমে। এরপর প্রেজেন্টেশন, প্রামাণ্যচিত্রের মাধ্যমে MIST-এর
একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অবহিত করা হয়। এই অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের নানা পরামর্শ এবং তাদের সাফল্য কামনা করেন। আর এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।